আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশন, অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে পলিমার তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো যে পলিমার হলো অনেকগুলো মনোমার অর্থাৎ ছোট ছোট অণুর সমষ্টি, মানে ছোট ছোট অণু যুক্ত হয়ে একে অপরের সাথে বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে যে বৃহৎ অণু তৈরি করে তাকে আমরা কি বলি? পলিমারাইজেশন রিঅ্যাকশন বলে থাকি। এই পলিমারাইজেশন রিঅ্যাকশন দু রকমের হয়। অ্যাডিশন বা চেইন পলিমারাইজেশন রিঅ্যাকশন, যাকে আমরা জুথ বা শৃঙ্খল পলিমারাইজেশন বলে থাকি। আর একটা হয় কনডেনসেশন পলিমারাইজেশন বা সংঘনন পলিমারাইজেশন। আজকে আমরা যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব পলিমারাইজেশন রিঅ্যাকশনের, সেটা হচ্ছে জুথ পলিমারাইজেশন বা শৃঙ্খল পলিমারাইজেশন। প্রথম বিষয় হচ্ছে যে হোয়াট ইজ ইট, অর্থাৎ এই জুথ পলিমারাইজেশন বা শৃঙ্খল পলিমারাইজেশন কি। দেখো, এই ধরনের পলিমারাইজেশন রিঅ্যাকশনে কি হয়, একই বা ভিন্ন প্রকারের মনোমার অনেক বড় বড় শৃঙ্খল, মানে একে অপরের সাথে যুক্ত হয়ে অনেক বড় শৃঙ্খল তৈরি করে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা পদার্থ তৈরি হয় না পলিমার ছাড়া, শুধুমাত্র যুক্ত হয়ে পলিমার তৈরি করে। আর অন্য কোনো এক্সট্রা যেমন জল, অ্যামোনিয়া, HCl এই ধরনের পদার্থ তৈরি হয় না। সেই সমস্ত মানে পলিমারাইজেশন রিঅ্যাকশনকে আমরা কি বলি? জুথ বা শৃঙ্খল পলিমারাইজেশন রিঅ্যাকশন। এখানে একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে যে পলিথিন তৈরি হওয়া, অর্থাৎ ইথিলিন মলিকুল পরস্পর যুক্ত হয়ে পলিথিনতে তৈরি হয়, সেটা এক প্রকারের জুথ বা অ্যাডিশন বা চেইন পলিমারাইজেশন রিঅ্যাকশন। ওকে, এবার বিষয় হচ্ছে যে এই যে আমি অ্যাডিশন পলিমারাইজেশন রিঅ্যাকশন বলছি, এখানে কোন কোন ধরনের মনোমার অংশগ্রহণ করে। এখন উল্লেখ্য যে দেখা যায় যে যে সমস্ত মনোমার এই জুথ পলিমারাইজেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে তার মধ্যে এক বা একাধিক ডাবল বন্ড থাকে, অর্থাৎ তার মধ্যে একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে তার মধ্যে সি ডাবল বন্ড সি থাকতে হবে, একটা বা তার বেশি। যেমন ইথিলিন, একটু আগেই বললাম, ইথিলিনের মধ্যে কি থাকে না, একটা ডাবল বন্ড থাকে, ইথিলিন মলিকুলগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে আমার পলিথিন তৈরি হয়। এখন তাছাড়া আর কি কি জাতীয় পদার্থ অংশগ্রহণ করতে পারে? এই যে আমি ইথিলিনের কথা বলছি, ইথিলিনটা একটা অলিফিন জাতীয় যৌগ। তাছাড়া তোমার ভিনাইল জাতীয় যৌগ অংশগ্রহণ করতে পারে, যেমন ধরো ভিনাইল ক্লোরাইড, পিভিসি যে তোমরা পাইপ ইউজ করো, সেই মানে পিভিসি যেটা আর কি, সেই পিভিসির ক্ষেত্রেও বলতে পারি, তো এটা ভিনাইল ক্লোরাইড। আবার অ্যালাইলিক পদার্থ, ধরো অ্যালাইলিক ক্লোরাইডে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড Cl। তাহলে অলিফিন জাতীয়, ভিনাইল জাতীয় এবং অ্যালাইল জাতীয় এই সমস্ত মনোমারগুলি আর কি এই ধরনের জুথ পলিমারাইজেশন রিঅ্যাকশন অংশগ্রহণ করে এবং পরস্পর যুক্ত হয়ে শুধুমাত্র পলিমার তৈরি করে, এখানে এক্সট্রা কোনো পদার্থ তৈরি হয় না। আর যেহেতু এখানে এক্সট্রা কোনো পদার্থ যেমন জল, অ্যামোনিয়া তৈরি হয় না, সেই কারণে এখানের ক্ষেত্রে যে রিপিটিং ইউনিটটা হয়, অর্থাৎ পলিমারের মধ্যে যে ইউনিটটা পরপর পরপর রিপিট হয়, তার সংকেতটা কি হয় না, ওই যে মনোমার যেটা আর কি অংশগ্রহণ করেছে পলিমার রিঅ্যাকশনে, সেই মনোমারের সংকেতের সঙ্গে ম্যাচ করে। যেমন তোমার যদি এক্সাম্পল স্বরূপ বলি আমি, যখন আর কি অনেকগুলো ইথিলিন, মনে করছি অনেকগুলো ইথিলিন মানে n সংখ্যক ইথিলিন পরস্পর যুক্ত হয়ে গিয়ে যখন পলিথিন তৈরি হচ্ছে, সেই পলিথিনকে আমি কিভাবে এক্সপ্রেস করে থাকি, সেখানে তো এইভাবে তোমার অনেকগুলো এরমভাবে বন্ড তৈরি করে, অনেকগুলো এরমভাবে CH2 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 করে অনেকগুলো CH মানে থাকে, এবং তাকে আমি শর্টে লিখি CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড আর থার্ড ব্র্যাকেট দিয়ে হোল n লিখি, অর্থাৎ n সংখ্যক, যেহেতু n সংখ্যক ইথিলিন অংশগ্রহণ করেছে তাই n সংখ্যক এরকম রিপিটিং ইউনিট থাকে যারা পরপর পরপর থাকে, ওই জন্য আমি হোল ব্র্যাকেটে n দিয়েছি। আর এই দুটো বন্ড ইউজ করেছি কারণ এদিকে দুদিকেই বন্ড আছে, এইদিকেও অনেকগুলো CH2 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 করে আছে, এদিকেও অনেকগুলো CH2 CH2 করে আছে। ওকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা যে যেমন একটি মনোমারে দুটি কার্বন এবং চারটে হাইড্রোজেন আছে, ঠিক তেমনই এখানে একটি পুনরাবৃত্তি এককে, মানে এগুলোকে আমি পুনরাবৃত্তি একক বা রিপিটিং ইউনিট বলছি, কারণ এগুলো পরপর পরপর রিপিট হবে, CH2 CH2 আবার CH2 CH2 এর পরপর রিপিট হবে, তাই n সংখ্যক এরকম রয়েছে, তাই একে আমরা রিপিটিং ইউনিট বলছি বা পুনরাবৃত্তি একক বলছি। এবং এই এককের দেখতে পাচ্ছি সংকেত কি হয়, দুটো কার্বন চারটে হাইড্রোজেন, আর মনোমারের ক্ষেত্রে একই ব্যাপার, দুটো কার্বন এবং চারটে হাইড্রোজেন
হচ্ছে, অর্থাৎ এখানে পুনরাবৃত্তি এককের যে সংকেতটা সেটা মনোমারের এককের সঙ্গে ম্যাচ করছে। এবার বিষয় হচ্ছে এই যে আমরা বলছি জুট পলিমারাইজেশন রিঅ্যাকশন, এটা কয় ধরনের হয়ে থাকে এবং আমরা কিসের ভিত্তিতেই আমরা একে ভাগ করব। দেখো, এই যে পলিমারাইজেশন রিঅ্যাকশনটা হয়ে থাকে সেটা অনেকগুলো ধাপে সম্পাদিত হয়, মোটামুটি 3টে ধাপে সম্পাদিত হয়। এবং এই ধাপ যখন অগ্রসর হয়, প্রত্যেকটা ধাপ যখন হয় তখন দেখা যায় ওই পাত্রে অন্তর্বর্তী যে পদার্থগুলো তৈরি হয়, মানে আমার পলিমার তখন তৈরি হয়নি, পলিমার তৈরি হওয়ার আগে যে সমস্ত ইন্টারমিডিয়েট পদার্থ তৈরি হয় সেই ইন্টারমিডিয়েট পদার্থ মূলক জাতীয় হতে পারে, মানে রেডিকাল জাতীয় হতে পারে, অথবা ক্যাটায়নিক জাতীয় হতে পারে, অথবা অ্যানায়নিক জাতীয় হতে পারে। তাহলে এর ভিত্তিতে আমরা মানে অন্তর্বর্তী পদার্থ পলিমারাইজেশন রিঅ্যাকশন চলাকালীন, মানে এই জুট পলিমারাইজেশন রিঅ্যাকশন যখন ঘটে তখন বিক্রিয়ার মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ প্রসেসটা যখন মাঝামাঝি পর্যায়ে থাকে তখন যে ধরনের পদার্থ তৈরি হয় সেই ধরনের উপর ভিত্তি করে আমরা একে 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে মুক্তমূলক পলিমারাইজেশন বা ফ্রি রেডিকাল পলিমারাইজেশন বলতে পারি, ফ্রি রেডিকাল পলিমারাইজেশন। একটা আছে তোমার ক্যাটায়নিক পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন বলতে পারি এটাকে। আর একটা হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশন, মানে অন্তর্বর্তী পদার্থ এক্ষেত্রে কি হবে, রেডিকাল, অর্থাৎ মুক্ত মূলক হিসেবে রেডিকাল তৈরি হবে, অন্তর্বর্তী পদার্থগুলো রেডিকাল হবে। এই ধরনের ক্ষেত্রে কি হবে, অন্তর্বর্তী পদার্থগুলো ক্যাটায়নিক হবে, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত হবে। আর এই ধরনের পলিমারাইজেশন রিঅ্যাকশনে কি হবে, মানে এটা এগুলো অবশ্যই জুট পলিমারাইজেশনের আন্ডারই পড়ছে আর কি, এদেরকে আমরা কি বলছি, তখন এগুলা নেগেটিভ চার্জযুক্ত হবে অন্তর্বর্তী পদার্থগুলো। এবার আমরা আসি, এই যে পলিমারাইজেশন রিঅ্যাকশন বলছি, এই যে জুট পলিমারাইজেশন রিঅ্যাকশন বলছি, এই জুট পলিমারাইজেশন রিঅ্যাকশনের তো টাইপ এটা, এই 3টে প্রকারের হতে পারে। প্রত্যেকটা প্রকার এই 3টে ধাপের মাধ্যমে যায়। মানে যদি তুমি ফ্রি রেডিকাল যে পলিমারাইজেশন সেটাকে যদি তুমি নাও, ক্যাটায়নিক রেডিকাল পলিমারাইজেশন নাও, বা অ্যানায়নিক রেডিকাল পলিমারাইজেশন নাও, বা ক্যাটায়নিক পলিমারাইজেশন এবং অ্যানায়নিক পলিমারাইজেশন নাও, এই 3টের ক্ষেত্রেই দেখা যাবে তোমার 3টে ধাপের মাধ্যমে হয়ে থাকে। মানে এটাও 3টে ধাপে, এটাও 3টে ধাপে, এটাও 3টে ধাপে। স্টেপস ইন পলিমারাইজেশন রিঅ্যাকশন, সেই 3টে ধাপ কি, প্রথমে হয় সূচনা, অর্থাৎ জাস্ট আমার প্রসেসটা স্টার্টিং হয়, তাকে আমরা ইনিশিয়েশন বলে থাকি, ইনিশিয়েশন বা সূচনা বলি, শৃঙ্খলের সূচনা। দ্বিতীয় যে ধাপটা হয়ে থাকে তাকে প্রপাগেশন বলে থাকে। প্রপাগেশন মানে কি, শৃঙ্খলের বিস্তার, মানে শৃঙ্খলটা আস্তে 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 পরস্পর জুড়ে 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 বড় হচ্ছে। প্রথমে স্টার্টিং হচ্ছে, তারপরে কি হচ্ছে না, আস্তে আস্তে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হচ্ছে, বিস্তার লাভ করছে। আর লাস্ট হচ্ছে কি টার্মিনেশন, অর্থাৎ যেটা আর কি এন্ড আপ হচ্ছে প্রসেসটা, অর্থাৎ পলিমারাইজেশন রিঅ্যাকশন এন্ড হচ্ছে এই টার্মিনেশন স্টেপের হওয়ার মাধ্যমে। এখন এই টার্মিনেশন স্টেপ আবার অনেক ভাবে হতে পারে, ঠিক আছে, যেটা 2 রকমের হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে তোমার কাপলিং এর মাধ্যমে হতে পারে, অথবা তোমার হতে পারে কি ডিসইন্টিগ্রেশন মাধ্যমে হতে পারে, ঠিক আছে, কাপলিং এর মাধ্যমে হতে পারে এবং ডিসইন্টিগ্রেশনের সাহায্যে হতে পারে। আচ্ছা, এখানে যে টার্মিনেশন স্টেপটা হয় সেটা আবার দুভাবে হতে পারে, একটা তো কাপলিং এর সাহায্যে, একটা ডিসপ্রপোর্শনেশনের সাহায্যে, ডিসপ্রপোর্শনেশন। তাহলে আইদার এই কাপলিং এর মাধ্যমে অথবা ডিসপ্রপোর্শনেশনের মাধ্যমে হয়। তাহলে আমি কি বললাম না, 3টে ধাপে সম্পাদিত হয়, ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন। এই টার্মিনেশন আবার দুভাবে হতে পারে, কাপলিং আর ডিসপ্রপোর্শনেশন। এখন প্রথমে আমরা মুক্তমূলক পলিমারাইজেশনের একটা মানে দেখাবো যে কিরকম ভাবে হচ্ছে। মানে জুট পলিমারাইজেশনের রিঅ্যাকশনের মধ্যে মুক্ত পলিমারাইজেশন রিঅ্যাকশন করছি, মুক্তমূলক পলিমারাইজেশন রিঅ্যাকশন করছি, যেখানে কেন একে মুক্তমূলক পলিমারাইজেশন রিঅ্যাকশন বলছি, কারণ এখানে অন্তর্বর্তী পদার্থ হিসেবে মুক্তমূলক তৈরি হয়, অর্থাৎ ফ্রি রেডিকাল তৈরি হয়। প্রথমে যেটা বলছি যে শৃঙ্খলের সূচনা, যাকে আমরা একটু আগে বলেছিলাম ইনিশিয়েশন, অর্থাৎ চেইন ইনিশিয়েশন, এই ধাপটা প্রথমে হচ্ছে। আচ্ছা, এই ধাপে কি হয়, এই ধাপে মনোমারটা প্রথম উত্তেজিত হয় বা মানে শৃঙ্খল তৈরি করার জন্য আর কি একটা
ধর্ম লাভ করে, মানে সক্রিয়তা লাভ করে। এই সক্রিয়তা লাভ করার জন্য অটোমেটিক্যালি কিন্তু হয় না, সেটা কতগুলো পদার্থের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ প্রারম্ভিক কতগুলো পদার্থ দরকার যার মাধ্যমে আর কি ইনিশিয়েশন পদার্থটা স্টার্ট হয়। ঠিক আছে, এবার এই যে মুক্তমূলক পলিমারাইজেশনের ক্ষেত্রে যে প্রারম্ভিক পদার্থগুলোর কিছু এক্সাম্পল হচ্ছে অ্যাজোবিস আইসোবিউটাইডো নাইট্রাইল, যাকে আমরা AIBN দিয়ে প্রকাশ করতে পারি। এটা একটা 1 নম্বর এক্সাম্পল। যার স্ট্রাকচারটা কি, যার স্ট্রাকচার হচ্ছে N11N রয়েছে, আর এদিকে তোমার কার্বনের সঙ্গে 3টে CH3 আছে, এদিকে কার্বনের সঙ্গে 3টে CH3 আছে। আর একটা এক্সাম্পল কি, আর একটা এক্সাম্পল হচ্ছে তোমার BPO, অর্থাৎ বেঞ্জোইল পারঅক্সাইড, যাকে দেখতে কীরকম হয়, BPO যাকে আবার বেঞ্জোইল পারঅক্সাইড বলছি, তাকে দেখতে কীরকম হয় না, অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকে মাঝখানে, আর সিঙ্গেল বন্ড C, এখানে তোমার ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা বেঞ্জিন রিং থাকে, আর PA ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা বেঞ্জিন রিং থাকে, তার মাধ্যমে তোমার এটা স্ট্রাকচারটা হয়। এবার এরা কি করে অ্যাকচুয়ালি, কি করে এরা স্টার্টিং করে, আমি যে কোনো একটা এক্সাম্পল বলছি। আচ্ছা, তুমি দুটোর ক্ষেত্রেই বলছি আমি। দেখো, যখন আর কি এরা তাপ বা ইউভি রেডিয়েশনের বা আলোর উপস্থিতিতে থাকবে, তখন কি হয়, এই সমস্ত কম্পাউন্ডগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে আর কি ফ্রি রেডিকাল তৈরি করে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, এখানে কি হয়, এই বন্ডটার হোমোলাইটিক ক্লিভেজ, অর্থাৎ সুষম বিভাজন ঘটে। সুষম বিভাজন মানে কি, বন্ধন গঠনকারী দুটো ইলেকট্রন কি হয়, দুটো কিনা সুষমভাবে দুদিকে চলে যায় আর কি। যার ফলে কি হবে, যার ফলে তোমার এখানে C3টে কার্বন ছিল, এখানে তোমার রেডিকাল তৈরি হলো, মানে মাথায় একটা ডট তৈরি হলো, মানে একটা ইলেকট্রন চলে এসছে। আর এখানে তোমার এই যে দুটো ইলেকট্রন এসেছিল, তারা আর কি আবার একটা সিঙ্গেল একটা বন্ড তৈরি করে দেবে, যার জন্য আর কি নাইট্রোজেন তৈরি হবে, মানে N ট্রিপল বন্ড N, মানে নাইট্রোজেন N2। আর একটা একই রকমভাবে এই C ডট, তার সঙ্গে 3টে CH তৈরি হয়, মানে এদিকে যেটা আছে আর কি, তার জন্য আরেকটা তৈরি হলো। এইভাবে আর কি 3টে পদার্থ তৈরি হয়ে গেল। আবার এর ক্ষেত্রে যদি দেখি, তার কি হবে, এর ক্ষেত্রেও একই রকম ব্যাপার, মানে এই CO বন্ধনটা কি হয়ে যাবে, ব্রেক করবে, ব্রেক করে তোমার ইলেকট্রনটা এখানে একটা আসবে, একটা ইলেকট্রন মাথায় আসবে, মানে এই দুটোর মাঝখানে আসবে। সিমিলারলি এই ইলেকট্রন, এই যে বন্ধনের ইলেকট্রনটা একবার কিছুটা এখানে আসবে, একটা এখানে চলে আসবে, যার কারণে আর কি এখানে কি দেখতে পাবে, দুটো PHC ডাবল বন্ড অক্সিজেন সিঙ্গেল বন্ড ও রেডিকাল তৈরি হবে, মানে অক্সিজেনের মাথায় একটা তোমার নেগেটিভ মানে ইলেকট্রন আসবে, দুটো এরকম পথ তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে অক্সিজেন তৈরি হবে, একই রকম নাইট্রোজেন যেমন উপরে তৈরি হয়েছিল, ঠিক তেমনই এখানের ইলেকট্রনটা, এখানে ইলেকট্রনটা এক্সট্রা যে ইলেকট্রন এসেছে, তারা আর কি এখানে একটা বন্ধন তৈরি করে ফেলবে। ওকে, এবার তাহলে এটা তৈরি হলো, এটা আবার পুনরায় কিন্তু ভেঙে গিয়ে, এটা পুনরায় ভেঙে গিয়ে কী করবে, এটা পুনরায় ভেঙে গিয়ে কিন্তু আবার আমার এটা পুনরায় ভেঙে গিয়ে আমার তৈরি করবে PH রেডিকাল তৈরি করবে কিন্তু, অর্থাৎ এখানে CO বা PHC বন্ডটা ব্রেক করে যাবে, যার মাধ্যমে PH রেডিকাল তৈরি করবে, মুক্তমূলক তৈরি করলো। এবার এই যে মুক্তমূলক তুলো তৈরি হচ্ছে, আমি মানে দুটো এখানে PH রেডিকাল তৈরি হয়েছে, আবার এখানে যে এইগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আমি R দিয়ে বা R রেডিকাল দিয়ে প্রকাশ করতে পারি। এই যে রেডিকালগুলো তৈরি হচ্ছে, তাকে আমি R রেডিকাল দিয়ে, মানে R ডট দিয়ে প্রকাশ করতে পারি, বা এই রেডিকালগুলোই কি করে, এই ইনিশিয়েশন স্টেপে অংশগ্রহণ করে। এবার সাপোজ ধরো আমি প্রথমে বলছি আমরা ইথিলিনের পলিমারাইজেশন, যেখানে আর কি আমার পলিথিন তৈরি হয়। সাপোজ আমরা ইথিলিনের পলিমারাইজেশন রিঅ্যাকশন করছি, তাহলে প্রথমে আমরা একটা ইথিলিন অণু নেব, তাহলে ইথিলিন অণু নিলাম, CH2 ডাবল বন্ড CH2। এবার কি হয়, এই যে কোনো একটা পদার্থ তুমি ইউজ করেছো, এটাকে ইউজ করেছো অথবা এটা ইউজ করেছো, করলে কি আছে, প্রত্যেক ক্ষেত্রেই আমার একটা R রেডিকালের মতো পদার্থ তৈরি হবে, মানে এরকম পদার্থ অথবা এই পদার্থটা তৈরি হবে। সেই R রেডিকালটা কিনা এই একটা মনোমারের কাছে আসবে, এলো, তাহলে R রেডিকালটা কি হলো, একটা মনোমারের কাছে এলো। যখনই এলো তখন কি হবে না, এই যে CH ডবল বন্ড CH আছে, মানে CH2 ডবল বন্ড CH2 আছে, ওর মধ্যকার যে পাই বন্ধন গঠনকারী দুটো ইলেকট্রন কি হবে, একটা এই CH এর মাথায় চলে আসবে, আর একটা তোমার এদিকে চলে আসবে, আর এই যে ইলেকট্রনটা কি হবে, কাছে চলে আসবে। তাহলে পাই বন্ধনকারী দুটো ইলেকট্রন এর মধ্যে একটা ইলেকট্রন এখানে এলো, আর একটা ইলেকট্রন কি হলো, ওই R রেডিকালের কাছে চলে আসবে, এবং ওই R রেডিকালের একটা ইলেকট্রন নিয়ে সেখানে কি তৈরি করবে, CH সিঙ্গেল বন্ড CH2 সিম্বল, এখানে তোমার
রেডিকাল, এই একটা রেডিকাল তৈরি করবে, কারণ এই যে ইলেকট্রনের মাথায় চলে গেছিল এটা তো কোনো অংশগ্রহণ করেনি কিছুতে, কিন্তু এখানে ইলেকট্রনটা কি হয়েছে, এই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে একটা আমার বন্ধন তৈরি করেছে CH2 এবং R এর মাঝখানে, তাহলে এখানে আমার এই রেডিকালটা তৈরি হলো। তাহলে এটা কি হচ্ছে, তোমার মনোমারের মুক্তমূলক তৈরি হলো। যে মনোমারটা তো এইটা ছিল, আমি তো মনোমার হিসেবে এটা নিয়েছিলাম, এই মনোমারের আমার মুক্তমূলক তৈরি হলো। এবার কি হবে, তাহলে সূচনা তো আমাদের হয়ে গেছে। এবারের ধাপটা হচ্ছে শৃঙ্খলের বিস্তার, অর্থাৎ শৃঙ্খলটা আস্তে আস্তে বড় হবে। আমার তো স্টার্টিং প্রসেসটা হয়ে গেছে, এবার আমার আস্তে আস্তে বড় হবে। বড় কি করে হবে, আমাদের যে ওই রেডিকালটা তৈরি হয়েছে, যে ওই যেটা প্রথম ধাপে তৈরি হয়েছে RCH2CH2 রেডিকাল তৈরি হয়েছে, এই রেডিকালটা এবার আর একটা মনোমারের সঙ্গে যুক্ত হবে। তাহলে আর একটা আমি তো পাত্রের মধ্যে অনেকগুলো মনোমার নিয়েছি, শুধুমাত্র একটা ইথিলিন অণু নেই, অনেকগুলো ইথিলিন অণু নিয়েছি, কারণ অনেকগুলো ইথিলিন অণু যুক্ত হয়েই পলিথিন তৈরি হবে বলে। তাহলে আর একটা ইথিলিন অণুর সঙ্গে যুক্ত হবে। কি করে যুক্ত হবে না, এই দেখো মানে মাথার যে ইলেকট্রনটা সেটা নামবে, আর CH2 পাই বন্ধন গঠনকারী ইলেকট্রনের একটা ইলেকট্রন এখানে আসবে, আর একটা ইলেকট্রন CH2 মাথায় চলে যাবে। যার জন্য কি হবে, যার জন্য এখানে তোমার CH2 ডট তৈরি হয়ে যাবে। তাহলে দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে শৃঙ্খলটা, তাই তো। তাহলে শৃঙ্খলটা আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবে কি হবে, এইভাবে আস্তে 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 তোমার আরো বড় তৈরি হবে। তাহলে এখানে কটা ঢুকলো, এখানে তোমার মোট দুটো ইথিলিন অণু ইউজ হলো। এরপর এরকম করে করে যদি আর কি n সংখ্যক ইউজ হয়, তাহলে কি হবে, মনে করছি n সংখ্যক, মানে এইভাবে হতে হতে মনে করছি n সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়েছে। তাহলে কি হবে, তাহলে তোমার RCH2 হোল n-1 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 ডট, এটা কি লিখতে পারি আমরা? কেন লিখছি দেখো, যে যদি n সংখ্যক অংশগ্রহণ করে তাহলে n-1 সংখ্যক কি থাকবে, ভেতরের দিকে থাকবে, তাহলে বাকি একটা CH2 ডট এইভাবে থাকবে, তাহলে n সংখ্যা এইভাবে থাকবে। তাহলে এইভাবে আস্তে 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 আমার বড় মানে শৃঙ্খলটা আস্তে আস্তে বৃদ্ধি লাভ করছে। ঠিক আছে, এবার বৃদ্ধি লাভ তো করলে চলবে না, আমাকে এবার পরিসমাপ্তি করতে হবে, কারণ সব সময় কি প্রসেসটা হবে নাকি, একটা সময় তো তাকে শেষ হতেই হবে। তাহলে নেক্সট যে ধাপটা আসছে সেটা কি বলছে, শৃঙ্খলের সমাপন বা বিনাশ, বা যাকে আমরা ইংরেজিতে টার্মিনেশন বলে থাকি, অর্থাৎ রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ আর বৃদ্ধি পাবে না। অনেক অ্যামাউন্টে বৃদ্ধি হয়েছে, আর বৃদ্ধি পাওয়ার দরকার নেই। সেই বৃদ্ধি পাওয়াটা আটকানো, অর্থাৎ পরিসমাপ্তি ঘটানো, অর্থাৎ সমাপন ঘটানো, এই পদ্ধতিটা আমার অনেকভাবে হয়ে থাকে, মানে এই স্টেপটা অনেকভাবে হয়ে থাকে। এক নম্বর যেটা বলছে কি, কাপলিং এর সাহায্যে হয়ে থাকে। কাপলিংটা আবার কি, কাপলিংটা দেখো মনে করছি আমরা যে দেখো পাত্রের মধ্যে অনেকগুলো এরকম ছোট ছোট রিং তৈরি হবে, মানে অনেকগুলো রিং এরকম ভাবে, মানে বড় বড় রিং, মানে রেডিকাল তৈরি হবে অ্যাকচুয়ালি। তাহলে একটা তোমার এরকম ভাবে একটা CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল n, মানে অনেক n1 হোল n1 বলতে পারি, মনে করছি n1+1 সংখ্যক আর কি যুক্ত হয়েছে একে অপরের সঙ্গে, তাহলে অবশ্যই এই ধরনের রেডিকাল তৈরি করবে। n1+1 সংখ্যক ইথিলিন যুক্ত হয়েছে, তার মধ্যে n1 সংখ্যক তো ভেতরে থাকবে, আর বাকি একটা এইভাবে থাকবে, বুঝতেই পারছো। আর কি আছে, আর একটা মনে করছি অণু আছে একই রকম ভাবে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল n2 সিঙ্গেল বন্ড R, এরকম আছে। মানে একইভাবে যেমন উপরটা দেখালাম, এইভাবে তোমার একটা রিং তৈরি হয়েছে, মনে করো পাশাপাশি আর একটা এরকম রিং তৈরি হয়েছে, তাই n2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, মনে করছি n2+1 সংখ্যক আর কি ইথিলিন যুক্ত হয়ে গিয়ে এটা তৈরি করেছে। এরা এবার কি করবে, কাপল করবে আর কি, ওই জন্যই এই স্টেপটাকে আমি কাপলিং বলছি। কাপল কি করে করবে না, কাপলের ক্ষেত্রে বলছে তোমার এই যে ইলেকট্রনটা রয়েছে মাথায়, আর এই ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রন পাশাপাশি এসে একটা বন্ধন তৈরি করবে, কারণ একটা বন্ধন তৈরি করার জন্য দুটো ইলেকট্রনই যথেষ্ট। তাহলে এরা কি করবে, একে অপরের সঙ্গে বন্ধন করবে, বন্ধন করলে R সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল n1 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, মানে চারটে CH2 হলো পরপর, চারটে CH2 এই চারটের জন্য আর কি। তারপরে আবার CH2 হোল n, মানে অনেকগুলো রয়েছে, আমি জাস্ট শর্টে করার জন্য n2 বা n1 দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে।
N1 সংখ্যক এরকম পাশাপাশি আরও রয়েছে, ঠিক আছে, অনেক বড় চেন তৈরি হয়েছে। এইভাবে তোমার কি হলো না পরিসমাপ্তি ঘটলো, অর্থাৎ রিংটার মানে চেনটার বাড়লো না, কাপলিং পদ্ধতির সাহায্যে স্টপ হয়ে গেল। ওকে, এবার কি বলছে যে এই যে টার্মিনেশন পদ্ধতিটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশন মানে কি, মানে এখানে কি হবে অ্যাকচুয়ালি একই রকমভাবে আমরা ওই যে শৃঙ্খল বেড়ে 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 দুটো যে চেন তৈরি হয়েছিল আগে যেটা লিখেছিলাম ওটাকে দুটোকে রাখছি আমরা CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড হোল N1 সিঙ্গেল বন্ড CH2 রেডিকাল। আর অন্যদিকে কি আছে আর একটা একই রকমভাবে যেটা তৈরি হয়েছে CH2 রেডিকাল CH2 হোল N2 R, ঠিক আছে। এবার কি হবে, এবার এরা আরেকভাবে টার্মিনেট হতে পারে। কিভাবে টার্মিনেট হতে পারে না, দেখো এখানে কি আছে, আচ্ছা এখানে আমি একটু ডিটেলসে লিখছি, এটা ঠিকঠাক লেখা হয়নি, এইটা ঠিক আছে, এটা আছে, ঠিক আছে। এই দুটো ইলেকট্রন না, এই দুটো ইলেকট্রন, মানে আমার তো ইথিলিন অণু রয়েছে এখানে N1+1 সঙ্গে ইথিলিন পরস্পর যুক্ত হয়েছে, ওই জন্য N1 দিয়েছে, আর একটা বাইরে আছে বলে N1 সঙ্গে ভেতরে আছে, আর বাইরে একটা আর কি ইথিলিন এইভাবে আছে। আর একটা এখানেও একই ব্যাপার, ইথিলিন ওটা যুক্ত থাকাও এইভাবে আছে। এবার কি হচ্ছে, একটা প্রসেস হতে পারে, আমি যে ভেতরে যে যে দুটো CH2 আছে CH2টাকে আমি ভেঙে লিখছি, ভেতরে একটা CH এখানে একটা CH, এই মানে CH বন্ডটাকে নর্মালি দেখানোর চেষ্টা করছি, দেখিয়েছি। এবার কি হচ্ছে, এখানে যে ইলেকট্রন রয়েছে মানে এর মাথায় যে ইলেকট্রন আমি এখানে এদিক করে লিখছি, সেই ইলেকট্রনটা আসছে এবং এই যে CH বন্ধনটা আছে CH বন্ধনের একটা ইলেকট্রন কি হচ্ছে এর কাছে আসছে, এবং এই এইচটা কি করছে এখানের মধ্যকার ইলেকট্রনকে নিয়ে এখানে চলে আসছে, এবং এদিকে যে রেডিকালটা আছে তারা পরস্পর রেডিকাল ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে, তাহলে তোমার দেখা যাবে CH2 যেমন ছিল তেমন হোল N1 আছে, কিন্তু দেখো এখানে কি হচ্ছে যে এই CH বন্ধন গঠনকারী ইলেকট্রনটা এই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে CH ডবল বন্ড CH2 তৈরি করে হলো, বন্ধন তৈরি করে ফেললো ডবল বন্ডটা। অন্যদিকে এই Hটা একটা ইলেকট্রন এখানে নিয়ে চলে এসে এই CH2 সঙ্গে আর কি বন্ধন তৈরি করে ফেললো, যার কারণে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল N2 আর এটা তৈরি করলো, যার ফলে কি হলো দুটো নতুন নতুন চেন তৈরি হলো। আগে যে কাপলিংয়ে একটাই চেন তৈরি হয়েছিল, কিন্তু এখানে দেখা গেল দুটো তোমার চেন তৈরি হয়েছে। এইভাবে তাহলে আর কি রিয়াকশনটার পরিসমাপ্তি ঘটতে পারে। আর আরেকভাবে এখানে পরিসমাপ্তি ঘটতে পারে, সেটা হচ্ছে বাই চেন ট্রান্সফার এজেন্ট। চেন ট্রান্সফার এজেন্টের সাহায্যেও আর কি এখানে পদ্ধতিটার পরিসমাপ্তি আমার ঘটতে পারে। কিভাবে ঘটবে বলুন, তাহলে এক্ষেত্রে চেন যে স্টপ ঘটছে সেখানে আর কি বিভিন্ন ধরনের পদার্থ অংশগ্রহণ করতে পারে, প্রোপিলিন, ইথিলিন, এইভাবে বিভিন্ন পদার্থ অংশগ্রহণ করতে পারে। আমি ইথিলিন দিয়ে বোঝাচ্ছি কারণ পাত্রের মধ্যে তো অনেক পরিমাণ ইথিলিন আছে। তাহলে একটা ইথিলিন কি করতে পারে, চেন ট্রান্সফার এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ রিয়াকশনটাকে স্টপ করে দিতে পারে। ঠিক আছে, কিভাবে করবে না, আমি মনে করছি একটা অণুকে রেখেছি, মনে করো আর CH2 হোল N CH2 রেডিকাল আছে। এবার কি হচ্ছে, এটার সঙ্গে আমার একটা চেইন ট্রান্সফার এজেন্ট আমি ব্যবহার করছি, মনে করছি এখানে ইথিলিন ইউজ করছি। ইথিলিনকে আমি এইভাবে প্রকাশ করছি। এখানে কি হবে, এই যে CH রেডিকালটা আছে, এই যে CH বন্ধনটা আছে, CH বন্ধন গঠনকারী একটা ইলেকট্রন এই বন্ধনে সুষম বিভাজন ঘটবে, অর্থাৎ CH বন্ধনে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন কার্বনের মাথায় থাকবে, কিন্তু একটা ইলেকট্রন কি করবে হাইড্রোজেনকে নিয়ে এই CH2 রেডিকালের কাছে চলে আসবে। তাহলে H আর রেডিকাল মানে H আর একটা ইলেকট্রন এর কাছে চলে এসে আমার আরেকটা মানে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলবে, যার ফলে এখানে আর CH2 সিঙ্গেল বন্ড CH2 হোল N CH3 তৈরি হবে, আর এখানে তোমার CH রেডিকাল ডবল বন্ড CH2 তৈরি হবে। তাহলে এইভাবে তো রিয়াকশন স্টপ হয়ে যেতে পারে। এটা বলছে কি আমরা চেইন ট্রান্সফার এজেন্টের সাহায্যে স্টপ হচ্ছে, কারণ একটা
এই এবং সেই কারণেই আমরা এটাকে কি বলছি আমরা যে চেইন ট্রান্সফার এজেন্ট, এবং এই প্রক্রিয়াটাকে বলছি আমরা চেইন ট্রান্সফার রিয়াকশন। ওকে, এই চেইন ট্রান্সফার রিয়াকশন এই পদ্ধতিটাকে বলছি। তাহলে এখানে কি হলো, অ্যাকচুয়ালি সিএইচ এর বন্ধনকারী ইলেকট্রনকার একটা ইলেকট্রন সিএইচ2 কাছে আইলো একটা হাইড্রোজেন নিয়ে, আর যে একটা ইলেকট্রন পড়েছিল এই বন্ধনের, সেই ইলেকট্রনটা কার্বনের মাথাতে বসে থাকলো, যেমন যার মাধ্যমে আর কি এইভাবে আমার রিয়াকশনটা শেষ হলো। এইভাবে আর কি টার্মিনেশন স্টেপটা হতে পারে। একইভাবে ক্যাটায়নিক এবং অ্যানায়নিক পলিমারাইজেশনও আমরা করতে পারি। যদি তোমাদের কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবে যে কীভাবে হয় দেখান, তাহলে আমি পরের ভিডিওটা ওতেই আনবো।